রাসূলের দর্শনে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর 2030 সালে সব ধর্মীয় উপাসনালয়ে মাসিক সম্মানী ভাতা জানালেন রাষ্ট্রপতি। চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কিনবে সরকার জানালেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব খাত ধ্বংসের অভিযোগ তথ্যমন্ত্রীর। অবৈধভাবে বিদেশ যাত্রায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি মন্ত্রীর। 5 বছরে 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের আশা। এবং প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 29 জনের বিরুদ্ধে 3 মামলার আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায়ের পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবাধিকার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন রাষ্ট্রপতি। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এদিকে ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে কর্মপালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে আমাদের রাষ্ট্র ও সমাজের ভিত্তি। বিএনপি সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালের মধ্যে আগে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে বলে জানান রাষ্ট্রপতি। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলায় জড়িত সবাইকে ভারত থেকে ফেরাতে চায় সরকার। এদিকে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, শিগগিরই গ্যাস পরিস্থিতির উন্নতি হবে। বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান J-10C কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। শুরুতেই বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। তিনি বলেন, গ্যাস সমস্যার পুরো দায় ফ্যাসিস্ট সরকারের, তবে বিএনপি সংকট উত্তরণের চেষ্টা করছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন বক্তব্য, সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয়। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে,
গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি শিওর আপনারা দেখতে পাননি। 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযোগ্য মামলায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে আনতে চায় সরকার। আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। বিএনপি দেশের সব সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে বলেও জানান তথ্যমন্ত্রী। সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দফা দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জোটের নতুন কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেন তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা থেকে চট্টগ্রামের লালদিঘি পর্যন্ত পুরো মহাসড়ক জুড়ে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। 5 সেপ্টেম্বর সকাল 7টায় শুরু হবে লং মার্চ। সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হবে পথসভা ও সমাবেশ। লং মার্চের বহরে থাকবে 1000-এরও বেশি গাড়ি। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান সহ 6 দাবিতে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। কর্মসূচি সফল করতে ঢাকা ও চট্টগ্রাম সহ 9টি জেলা মহানগরী ঘিরে প্রস্তুতি নেওয়ার কথা জানান মিয়া গোলাম পরোয়ার। 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনো চলছে। হাজারো গাড়ির বহরের কারণে কোথাও কোথাও যানজট ও জনদুর্ভোগের আশঙ্কার কথাও স্বীকার করেন জামায়াতের এই নেতা। একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দালাল চক্রের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে বৈধ পথে প্রায় 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই জায়গায় একটা বিশাল একটা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণ আইনের কোনো ব্যর্থতাই ঘটেনি বলে দাবি করেন মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে আইনগত সহায়তা অধিদপ্তরের সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক পরিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সেনা কর্মকর্তা মিফতাউদ্দিন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আপিলের রায় পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করেছে হাইকোর্ট। মোদাসিল আলীর প্রতিবেদনে বিস্তারিত। 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল হক র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খানকে হাজির করা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। পাশাপাশি শেখ হাসিনা সহ পলাতক 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিথ্যা সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। এছাড়াও মানবাধিকার সংগঠন মায়ের ডাকের নেতৃত্বে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা গুম সংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর 3 মাসেও কোনো কিছু মুভ করেনি কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। যদিও তদন্তে গতি বাড়াতে কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা বাকি গুমের শিকার যারা আছে, বিশেষ করে আমাদের সুমন, ইলিয়াস আলী সহ আমাদের যেসব গুমের পরিবারের সদস্যদের আছে, আমরা একই মাপকাঠিতে বিচার করছি সবগুলো। অন্যদিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। আজকে পিছানো হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। এ মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারিক আদালত, আর বাকি 3 জনকে খালাস দেয়া হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশা জানিয়েছেন ইসি আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজন বলে মত দেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া সাশ্রয় করার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা পদ্ধতি অনুসরণ করে
আমরা এই পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। অনুষ্ঠানে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আয়োজন এবং ফলাফল নিয়ে তাদের ছিল ভিন্ন বক্তব্য। বিপুল পরিমাণ পোস্টাল ভোট ইলেকশন কমিশনার বাতিল করেছেন, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। আমি যদি বলি যে আমাদের যে পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সে কাঙ্ক্ষিত সিট কিন্তু আমরা পাইনি পক্ষপাতিত্বের কারণে। নির্বাচন ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচনে নারী প্রতিনিধিত্ব নিয়ে সংসদকেই এগিয়ে আসতে হবে। আইন বানানোর এখতিয়ার কিন্তু সংসদের, নির্বাচন কমিশন সেই আইন অনুযায়ী এক্সারসাইজটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার রোধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন তিনি। আমরা তো চাই জিরো ভায়োলেন্স, বাট বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স, আনফরচুনেটলি। সেদিক থেকে আমরা বলবো, যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য। এই কালচারটাকে লেট আস ক্যারি ইট ফরওয়ার্ড in the local government election, because local government election in Bangladesh become even more violent. নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতির বিষয়েও রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ চেয়েছেন ইসি সানাউল্লাহ। Nomination পেলেই I am elected, no, this is not going to happen. Election will be transparent, free and fair. এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের শেষ পর্যায়ে কাজ সম্পন্ন করতে বাংলাদেশকে প্রায় 4.5 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক। এর মধ্যে 1.5 কোটি টাকা অনুদান এবং বাকিটা দিচ্ছে ঋণ হিসেবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক শেষে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে ওয়াসার মাধ্যমে সরবরাহ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়েদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি, এটা সম্পন্ন করবার জন্য টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। হামে উদ্বেগ কাটছেই না। নিহতের তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে 3 থেকে 5 শিশু, আক্রান্ত হচ্ছে 1000-এর উপরে। আর চিকিৎসকরা জানান, পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানো ও সময় মতো টিকা না দেয়ায় অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এই কারণেই বাড়ছে প্রাণহানি। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো খুব জরুরি। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। হাম আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে হাতে মাথায় ক্যানোলা ও শরীরে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার লড়াই করছে অবুঝ শিশুরা। সুস্থ হয়ে বাড়ি ফিরছে কেউ, আবার অসময়ে নিভে যাচ্ছে কারো জীবন প্রদীপ। পরিবারের ছোট্ট সদস্যের এমন পরিণতিতে উৎকণ্ঠায় বাকি সদস্যরা। তাদের অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়। সময় মতো টিকা না দেওয়ার অভিযোগ তুলে কেউ কেউ দুষছেন গেল অন্তর্বর্তী সরকারকে। বাচ্চার লাস্ট 16 মাসের কালে একটা টিকা হাম জেনে এই টিকাটা দেওয়া উচিত ছিল এই টাইমে, দেয় না। এর জন্য তো হলো ভোগান্ত জনগণ হচ্ছে, এদের মানে এদের বিরুদ্ধে জনগণের সোচ্চার হতে হবে। আমার একমাত্র ছেলে, ছেলের এই প্রথম নাতি, কষ্ট পেয়েছে অনেক। খুব ভয়ঙ্কর অবস্থা ছিল এই জায়গায় আইনে। এই 3 দিনই, তার মধ্যে 2 দিন খুব অবস্থা খারাপ গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে প্রাণ হারিয়েছে 938 জন শিশু, আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 1.5 লাখের বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আয়শা আক্তার বললেন, হামে মৃত্যু হওয়া শিশুদের বড় অংশ অপুষ্টির শিকার। বিগত বছরগুলোতে ভ্যাকসিন হয়তো বা প্রাপ্যতা থেকে শুরু করে দেওয়া অনেক হয়তো ভ্যাকসিনটা দিতে আসেনি, বা সেকেন্ড ডোজটা বুস্টার সেটাও দিতে আসেনি, হয়তো অপুষ্টির শিকার তো আছে। সাথে আর একটা আছে যে মানে মারা যে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো, সেটাও কিন্তু অনেক ঘাটতি ছিল।
তো সব কিছু মিলে এই ইফেক্টটা কিন্তু পড়েছে। এর পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বললেন, ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে সরকারি উদ্যোগ ও জনসচেতনতায় এ রোগের নিয়ন্ত্রণ সম্ভব। যেহেতু অনেক দিন ধরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা অনেক বেশি, মৃত্যু অনেক বেশি, এটা কমতে কিন্তু সময় লাগবে, নিয়ন্ত্রণ হতে সময় লাগবে। সেক্ষেত্রে দরকার জনগণের সম্পৃক্ত কাজ করা, সচেতন হওয়া, যে জায়গায় ডেঙ্গু মশা ডিম পাচ্ছে সেই পানিটা ফেলে দেওয়া। আর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শও দেন তিনি। ডাক্তার কাছে পরে যাব, এখন না, অন্য ওষুধ নিজের মতো খেয়ে ফেলি, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, এটা কিন্তু খারাপের দিকে যায়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাউদ হোসেন। বলেন, একটি প্রতারণার মামলায় বিদিশা এরশাদের 2 বছরের কারাদণ্ড হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেফতার করা হয়। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে 2008 সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার। সিমেন্টের কাঁচামাল কেনার ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 29 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। মঙ্গলবার দুপুরে সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 2018 থেকে 2021 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের জুবলি রোডের শাখা এবং পরবর্তী সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আরামিড সিমেন্টের পিএলসির নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়। কিন্তু কাঁচামাল কেনার নামে ভুয়া বিল ভাউচার দাখিল করা হলেও প্রকৃতপক্ষে কোনো ক্রয় বিক্রয় হয়নি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিড সিমেন্ট পিএলসি কর্তৃক সিমেন্টের কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ভুয়া বিল ভাউচার দাখিল করে কোনো ক্রয় বিক্রয় না করে মোট 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। মঙ্গলবার দুপুরে ফেনীর পরশুমারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চলতি বছরের মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের সমস্যা সমাধানে গৃহীত প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী, যা শেষ করতে সময় লাগবে 4 বছর। দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং এটা আমাদের চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে। এখানে যে বাঁধগুলো ছিল খুবই জরাজীর্ণ এবং খুব অল্প পরিমাণ, একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। আমরা এই প্রকল্পটা শুরু যেভাবে করব এই 2026 সালে, আমরা শেষ করতে চাই 2030 সালে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানি কমান্ডারদের তথ্য দিলে $1 কোটি মার্কিন প্রায় 120 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 5 জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় বা অবস্থান শনাক্তে তথ্য দিলে মিলবে মোটা অঙ্কের এই পুরস্কার। IRGC বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত বলে দাবি করে আসছে ওয়াশিংটন। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও IRGCর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে বহুদিন ধরেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, ইরানি কমান্ডারদের তথ্য দিলে $1 কোটি মার্কিন পুরস্কার ঘোষণা করেছে দেশটি। IRGCর 5 কমান্ডারের পরিচয় বা অবস্থান শনাক্তে তথ্য দিলেই মিলবে মোটা অঙ্কের এই পুরস্কার। তথ্যদাতাকে নিরাপদ স্থানে নেয়ার ব্যবস্থাও করা হবে। তালিকায় রয়েছেন IRGCর কমান্ডার আহমদ ভাহিদি, খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান আলী আবদুল্লাহি, IRGCর অ্যারোস্পেস ফোর্সের UAV কমান্ডার সাইদ আগাজানি, এছাড়া IRGCর সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদ রেজা জোলাস ঘারিয়ান এবং IRGC গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।
2019 সাল থেকেই যুক্তরাষ্ট্র আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। আইআরজিসি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত বলেও দাবি করে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। ঐশী আলম, মোহনা সংবাদ। অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সফরটি আয়োজন করতে হলে বড় অঙ্কের খরচ হবে বাফুফের। দুপুরে রাজধানীর বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠান শেষে খরচের বিষয়ে সরকারের অনীহার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দর্শক উন্মাদনা তৈরি হলেও ব্রাজিল ম্যাচ দিয়ে দেশের ফুটবলের রাতারাতি কোনো পরিবর্তন আসবে না। ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটার হয়তো বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। দর্শক যারা রয়েছেন তারা হয়তো একটু আনন্দিত হবে, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনূর্ধ্ব 20 ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। এএফসি কাপের বাছাই পর্বের অংশ নিতে উজবেকিস্তানের যাওয়ার আগের দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিম হোটেলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে জেরার্ড জোন্সের তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর জোন্স নিজেই 99 নম্বরে কল করে হোটেলে পুলিশ ডাকেন, যা বাফুফের ভাবমূর্তি ক্ষুণ্ণের শামিল। এছাড়া দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া এবং নিরাপত্তা শঙ্কা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোন্সের একাধিক পোস্ট এই বরখাস্তের পেছনে ভূমিকা রেখেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। রাসূলের দর্শন দেশ করার প্রত্যয় প্রধানমন্ত্রী 2023 সালের সব ধর্মীয় উপাসনায় মাসিক সম্মানী ভাতা জানালেন রাষ্ট্রপতি। চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কিনবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব খাত ধ্বংসের অভিযোগ তথ্যমন্ত্রীর। অবৈধভাবে বিদেশ যাত্রায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি মন্ত্রীর। 5 বছরে 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের আশা। এবং প্রতারণা মামলায় বিদিশায়ের সাথে গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 29 জনের বিরুদ্ধে 3 মামলা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।